বৃষ্টি হলেই থমকে যায় ঘাটাইলের জীবন, কষ্টে হাজারো মানুষ, আশ্বাস মিলেও মিলছে না সমাধান। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের পঞ্চম দিনের শুনানি চলছে। শুনানি করছেন বিএনপির পক্ষের আইনজীবী। যশোরে তরুণদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে এইচআইভি সংক্রমণ, 10 মাসে আক্রান্ত 40, বাড়ছে উদ্বেগ। লিবিয়া উপকূলে নৌকাডুবিতে 18 অভিবাসন প্রত্যাশী মরদেহ উদ্ধার, ঘূর্ণিঝড় মেলিসার আঘাতে ক্যারিবিয়ানে নিহত 7। এবং সিরিজে ফেরার লড়াই, আজ বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার সঙ্গে নতুন চিন্তা আবহাওয়া। দুপুর 1টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। স্বাধীনতার 53 বছর পার হলেও টাঙ্গাইলের ঘাটাইলে চৌরাশ হরিণাচালা সড়ক এখনো পাকা হয়নি। প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচলে দুর্ভোগে ভুগছেন। বিশেষ করে বৃষ্টি ও বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও জটিল হয়ে যায়, এমনকি ভেঙে যাচ্ছে বিয়ে। এদিকে জনপ্রতিনিধির আশ্বাস মিললেও মিলছে না সঠিক সমাধান। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বৃষ্টি হলেই সড়কে কাদা, চলাচলে দুর্ভোগ মানুষের, অ্যাম্বুলেন্সও পারে না পৌঁছাতে। এমনকি বেহাল রাস্তার কারণে এলাকায় ভাঙছে পাত্রপাত্র। বলছিলাম, দেওপাড়া ইউনিয়নের চৌরাশ হরিণাচালা সড়কটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কটির কথা। ভোটের সময় প্রতিশ্রুতি থাকলেও স্বাধীনতার আগে নির্মিত সড়কটির কোনো উন্নয়ন হয়নি। প্রতিদিন 4 থেকে 5 গ্রামের হাজার হাজার মানুষ এখানে চলাচল করে। শিক্ষার্থী, বয়স্ক, গর্ভবতী নারী ও রোগীরা সবচেয়ে বেশি কষ্ট পায়। মূলত দেশ স্বাধীনের পরে থেকে যত এমপি মন্ত্রী যারা আসছে, তারা যখন ভোটের প্রয়োজন পড়ে তখন আমাদের সহযোগিতার জন্য সবাই আসে, আর যখন ভোট ফুরিয়ে যায় তখন আমাদের আর কোনো প্রয়োজন পড়ে না। এই যে কেদাতে যে আটতাছে লোক সংখ্যা যে বেশি, তাও 10 বছর এইভাবে আটতাছে। এলজিইডি অনেক গ্রামীণ রাস্তা উন্নয়ন করেছে, কিন্তু এই সড়কের কোনো কার্যক্রম চোখে পড়েনি। ভোটের আগে প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবে হয়নি। স্থানীয়রা দ্রুত রাস্তা পাকাকরণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। রাস্তাঘাটের জন্য মনে হয় আমাদের এদিকে খুব পরিস্থিতি খুব খারাপ, এবং স্কুলের প্লাইবান তারা যাইতে পারে না, তাদের জন্য খুব সমস্যা। যার কারণে স্কুলে বর্তমানে ওই প্লাইবানের হার কমে গেছে, ছাত্রর হার কমে গেছে। কারণে তারপরে বিয়ার শাদির ব্যাপারে কইলেন, এটা অনেক লোকই ওই রাস্তাঘাটের জন্য মেয়েও দিবার চায় না, ছেলে বিয়া করা গেলে পরে ওই একটা পরিস্থিতি, মনে করে রাস্তাঘাট নাই। ভোটের সময় আসে মানে প্রতিশ্রুতি দিয়ে যায় আমরা রাস্তা করে দিব, রাস্তা করে দেয় না। অনেকগুলো লোক, আপনার হাজার হাজার লোক চলাফেরা করে, অনেক লোক রাস্তাটা যদি আমাকে হইতো, মানে আমাকে এলাকাবাসীর। এদিকে রাস্তাটির সম্পর্কে ঘাটাইল উপজেলা প্রকৌশলী কোনো ধারণা নেই বলে জানান তিনি। সেই সঙ্গে স্থানীয়দের তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান। টাঙ্গাইলের ঘাটাইলে চৌরাশ হরিণাচালা সড়কের বেহাল অবস্থা স্থানীয়দের জীবনে প্রতিদিনের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। উন্নয়নের দাবিতে তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। তাসলিমা তিথি, জাগো নিউজ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে পঞ্চম দিনের আপিল শুনানি চলছে। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়। শুনানি করছেন বিএনপি পক্ষের আইনজীবী। এর আগে মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করেছে জামায়াত। দলটির আইনজীবী শিশির মনির বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে। আরেকজন আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার বদরুজ্জা বাদল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকায় সেটি কবে থেকে কার্যকর হবে তার সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ দেবেন। জাতীয় ঐকমত্য কমিশনের দেয়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। এখন এর বাস্তবায়নে অবিলম্বে আদেশ জারি এবং আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়েছে দল দুটি। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অবিলম্বে সনদ বাস্তবায়নের আদেশ দেওয়ার দাবি জানান। সেই সঙ্গে জাতীয় নির্বাচনের আগে আগামী নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি দেওয়ার দাবি তার। এদিকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান, গণভোটের ক্ষেত্রে নোট অব ডিসেন্টের কার্যকারিতা না রাখা, পুরো সনদকে হ্যাঁ না ফরম্যাটে গণভোটে দেয়া এবং গণঅভ্যুত্থানের ভিত্তিতে আদেশ জারি করা, এই বিষয়গুলোকে তারা ইতিবাচকভাবে দেখছেন।
যদিও বিএনপি বলছে কমিশন জাতীয় ঐকমত্য নয় বরং অনৈক্য তৈরি করেছে। সংবিধান সংস্কার পরিষদের প্রস্তাব কমিশনে কখনো আলোচিত হয়নি বলেও দাবি তাদের। 24 ঘন্টার ব্যবধানে আবারও কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানিয়েছে সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরিতে দাম কমেছে 10,474 টাকা। এখন এক ভরি সোনার নতুন দাম 1,93,809 টাকা। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বুধবার 29 অক্টোবর থেকে নতুন দাম কার্যকর হবে। এর আগে টানা 3 দফায় সোনার দাম কমানো হয়েছিল, ফলে 4 দফায় মোট কমেছে প্রায় 23,573 টাকা। 21 ক্যারেটের সোনার নতুন দাম 1,85,003 টাকা, 18 ক্যারেটের দাম 1,58,572 টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে 1,31,628 টাকা। তবে সোনার দামের পরিবর্তনের বিপরীতে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। 22 ক্যারেটের এক ভরি রূপার দাম এখনো 4,246 টাকা। সীমান্তবর্তী জেলা যশোরে আশঙ্কাজনক হারে বাড়ছে এইচআইভি সংক্রমণ। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে এই সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরের অক্টোবর পর্যন্ত 40 জনের বেশি এইচআইভিতে সংক্রমিত হয়েছেন, যার মধ্যে 25 জনই শিক্ষার্থী। সংক্রমিতদের মধ্যে অনেকে এইডসে আক্রান্ত। এছাড়া সংক্রমিত ও আক্রান্ত এসব শিক্ষার্থীদের বয়স 17 থেকে 23 বছরের মধ্যে। এই পরিসংখ্যান গেল বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি, যা স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। এছাড়া নতুন আক্রান্তদের মধ্যে 23 জন সমকামী বলে জানানো হয়। গেল বছর যশোরে মোট 25 জন এইচআইভি সংক্রমিত হয়েছিলেন এবং আক্রান্তদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে যশোর 250 জেনারেল হাসপাতালের এআরটি সেন্টারের মূল সমন্বয়কারী ডাক্তার কানিস ফাতেমা বলেন, তরুণদের মধ্যে এইচআইভি সংক্রমণের হার বর্তমানে উদ্বেগজনকভাবে বাড়ছে। তাদের কৌতূহল এখন বিপরীত লিঙ্গের চেয়ে সমলিঙ্গের প্রতি বেশি দেখা যাচ্ছে, যা এক ধরনের সামাজিক চক্রান্তের ফল। পুরাতন শহর হিসেবে এইচআইভি এইডসের সংখ্যা অনেকটাই বেড়েই চলছে। গত বছর আমরা এখানে এইচআইভি শনাক্ত হয়েছিল 25 জন, তার ভিতর 10 থেকে 12 জন সমকামিতার হার ছিল এবং স্টুডেন্টের সংখ্যাও ছিল, এবং প্রবাসীর সংখ্যাটাও কম নয়। এই গত বছরের তুলনায় এবারও কিন্তু আপনার এইচআইভি সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যেখানে গত বছর ছিল 25 জন, এবার প্রায় 40 জন ছাড়িয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের বর্তমান তরুণ সমাজে কিছু একটা পরিবর্তন ঘটেছে, যেটার জন্য আমরা গত বছর পেয়েছি এখনো মানে গত বছর এই সময় পর্যন্ত আমাদের যেটা সংখ্যাটা ছিল 25 তরুণ সমাজের মধ্যে যে আমরা শনাক্তকরণ করেছিলাম এইচআইভি পজিটিভ, এখন এই প্রায় নভেম্বর, তাই না, নভেম্বর পর্যন্ত আমরা 40 জন শনাক্ত করে ফেলেছি, যাদের মধ্যে অধিকাংশই তরুণ। বয়সটা হচ্ছে 21 থেকে 23 বছর। এই বয়সটা আসলে খুব কৌতূহলের বয়স। তো আমি ওদের সাথে অনেকের সাথে কথা বলেছি। আমার মনে হচ্ছে যে আসলে কী জন্য তারা আসছে, এবং যেহেতু মানে এর মধ্যে বেশি সমকামী আমরা পাচ্ছি, তো নিশ্চয়ই কোনো একটা পরিবর্তন আসছে এদের চিন্তাধারায়। এটার থেকেই আমার তাদের সাথে কিছু কথা বলা, এবং কথা বলে আমি যেটা মনে করলাম এবং জানতে পারলাম, বা আমি যেটা মানে শঙ্কিত হচ্ছি, সেটা হচ্ছে তাদের কৌতূহলটা বিপরীত লিঙ্গের প্রতি কম হচ্ছে এবং গোত্রের প্রতি তাদের আসক্তিটা বাড়ছে। আসলে সবার জন্যই তো এইচআইভি সরকার যে পদক্ষেপ নিয়েছে সবার জন্যই মানে টেস্ট, বা সবার জন্যই টেস্ট মানে ফ্রি আর কি, মানে ফ্রিভাবে সবার জন্য উন্মুক্ত করা, যে মানে যে কেউ চায় সে টেস্ট করে নিতে পারে। কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি, আমরা ডেইলি 20টা রোগীর প্লাস 20টারও বেশি রোগী আমরা টেস্ট করছি প্রতিদিন এখন পর্যন্ত। তার মধ্যে প্রেগনেন্ট মাদার যারা, গর্ভবতী যারা আছে তাদের মাস্ট বি করা হচ্ছে। এছাড়া যারা মানে স্বেচ্ছায় এসে টেস্ট করতে পারে, জেনারেল পপুলেশন যেগুলোকে বলে, সাধারণ যে জনগোষ্ঠীর মধ্যে সবাই, যে কোনো মানুষ এসে স্বাভাবিকভাবে সে টেস্ট করে যেতে পারে। বিষয়টা পুরো আমরা গোপন রাখি। জানাবো আন্তর্জাতিক সংবাদ।
ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়েছে প্রবল ঘূর্ণিঝড় মন্থা। রাজ্যের কাকিনাডা উপকূলে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় এটি আঘাত হানে বলে জানিয়েছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। এর আগে আইএমডির পূর্বাভাসে বলা হয়েছিল অন্ধ্রপ্রদেশের মাছিলাপাতনাম এবং কলিঙ্গপাতনামের মাঝ দিয়ে স্থলভাগে মন্থার আঘাত চলতে পারে 3 থেকে 4 ঘন্টা ব্যাপী। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত। এটি দমকা হাওয়ার আকারে ঘন্টায় 110 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এদিকে অন্ধ্রপ্রদেশ সরকার উপদ্রুত এলাকাগুলোতে যান চলাচলের উপর মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানা যায়। রাজ্য সরকার ঘূর্ণিঝড়ে আক্রান্ত মানুষের সহায়তায় অন্ধ্রপ্রদেশ জুড়ে 800-এরও বেশি ত্রাণ কেন্দ্র চালু করেছে। ঘূর্ণিঝড় মন্থার স্থলভাগে আছড়ে পড়ার পূর্ব প্রস্তুতি হিসেবে রাজ্যের গর্ভবতী নারীদেরও নিরাপত্তার জন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্যোগে ক্ষয়ক্ষতি মোকাবেলার জন্য কাকিনাডা জেলায় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স মোতায়েন করেছে রাজ্য সরকার। উত্তর আমেরিকার দেশ জ্যামাইকায় মেলিসার প্রভাবে বন্যা, ভূমিধস ও ব্যাপক ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে। এর ফলে হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। রেড ক্রস জানিয়েছে ঝড়ের প্রভাবে 15 লাখেরও বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন। মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার সতর্কবার্তায় বলেছে মেলিসা ক্যাটাগরি 5 মাত্রা ঝড় হিসেবে 250 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে তীব্র জলোচ্ছ্বাস সৃষ্টি করছে। এতে উপকূলীয় এলাকা পানিতে তলিয়ে গেছে এবং অনেক স্থানে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়টির তাণ্ডবে ইতোমধ্যেই ক্যারিবীয় অঞ্চলে 7 জনের মৃত্যু হয়েছে। এছাড়া সেখানে আরও একজন নিখোঁজ বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। জ্যামাইকার সরকার জানিয়েছে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি সহায়তা কার্যক্রম শুরু করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য একটি বিশেষ অনলাইন সহায়তা পোর্টাল খোলা হয়েছে। লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমে ভূমধ্যসাগরে অভিবাসীবাহী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় 90 জনের বেশি যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট সংগঠনটির সাবরাথা শাখা জানায় সোমবার রাতে নৌকাডুবির খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু হয় এবং তা মঙ্গলবার সকাল পর্যন্ত চলে। উদ্ধারকৃত মরদেহগুলো সুরমান বন্দরের কাছের উপকূলে পাওয়া গেছে। রেড ক্রিসেন্টের প্রকাশিত ছবিতে দেখা গেছে স্বেচ্ছাসেবীরা মরদেহগুলো সাদা ব্যাগে ভরে অ্যাম্বুলেন্সে তোলার পাশাপাশি জীবিত উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। এর আগে চলতি মাসের শুরুতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচালিত এক মেডিকেল সেন্টার জানিয়েছিল যে জুয়ারা ও রাস ইজদির শহরের মধ্যবর্তী উপকূলে 2 সপ্তাহে অন্তত 61টি অভিবাসন প্রত্যাশী মরদেহ উদ্ধার করা হয়েছে। এবারে খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। তবে চট্টগ্রামে প্রথম টি-20তে 16 রানের হারে ধাক্কা খেয়েছে লিটন দাসের দল। 1-0 ব্যবধানে পিছিয়ে থাকায় বুধবার একই ভেন্যুতে সিরিজ বাঁচাতে লড়বে স্বাগতিকরা। কিন্তু মাঠে লড়াইয়ের আগেই নতুন চিন্তা আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার তা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ফলে সূচি অনুযায়ী আজকের দ্বিতীয় এবং শুক্রবারের শেষ টি-20 দুটি বৃষ্টির হুমকিতে। তবে আশা জাগাচ্ছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম, যার উন্নত ড্রেনেজ ব্যবস্থা অতিরিক্ত বৃষ্টিতেও দ্রুত খেলার উপযোগী মাঠ তৈরি করতে পারে। মাঠের চিন্তা ছাড়াও বাংলাদেশের ভাবনায় আছে নিজেদের ব্যাটিং ব্যর্থতা। প্রথম ম্যাচে 166 রানের সহজ লক্ষ্য তাড়ায় দল থেমে যায় 16 রানে। টপ অর্ডার ও মিডল অর্ডারের কেউই দায়িত্ব নিতে পারেননি। সিরিজে টিকে থাকতে একাদশে পরিবর্তনের ইঙ্গিতও মিলেছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বৃষ্টি হলে থমকে যায় ঘাটাইলের জীবন, কষ্টে হাজারো মানুষ, আশ্বাস মিলেও মিলছে না সমাধান। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের 5ম দিনের শুনানি চলছে। শুনানি করছেন বিএনপির পক্ষের আইনজীবী।
যশোরের তরুণদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে এইচআইভি সংক্রমণ, 10 মাসে আক্রান্ত 40, বাড়ছে উদ্বেগ। লিবিয়া উপকূলে নৌকাডুবিতে 18 অভিবাসন প্রত্যাশী মরদেহ উদ্ধার, ঘূর্ণিঝড় মেলিসার আঘাতে ক্যারিবিয়ানে নিহত 7। এবং সিরিজে ফেরার লড়াই, আজ বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার সঙ্গে নতুন চিন্তা আবহাওয়া। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।